নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। লোকসভা নির্বাচনের পর আশ্চর্যজনক একটা খবর পাওয়া যাচ্ছে। কি সেটা? ইভিএম নিয়ে যেসব বিরোধী দল লোকসভা নির্বাচনের আগেও হইচই শুরু করে দিয়েছিলেন, তারা কিন্তু একেবারে চুপ লোকসভা নির্বাচনের ফলাফলের পর। এটা কি একটা খবর? হ্যাঁ, খবর। কেননা বিরোধী দল সেই ইভিএম নিয়ে নির্বাচন কমিশনে পর্যন্ত গিয়েছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে জবাবদিহি চাওয়া হয়েছিল এবং ইভিএমকে আরও ঠিকভাবে এবং বিশ্বাসযোগ্য করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল। তাই এটা একটা খবর, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল বিরোধীরা, আর এ নিয়ে এখন বিরোধী দলের কেউ কোনো ধরনের মন্তব্য করছেন না ইভিএম হ্যাক হয়েছে বলে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাব। এখন কি ধরা যায় বিরোধী রাজনৈতিক দলের এই অবস্থানকে, যে ইভিএম নিয়ে তারা একেবারে চুপ রয়েছে, অথচ সরকারে কিন্তু বিরোধী দল আসেনি। ইন্ডিয়া জোট মিলেও কিন্তু সরকার করার মতো আসন পায়নি। তাহলে কি তারা, বিশেষ করে প্রধান দল যারা অভিযোগ জানায়, কংগ্রেস 99 আসন পেয়েছে, এরপর সমাজবাদী পার্টি 37 আসন পেয়েছে, এরপর তৃণমূল কংগ্রেস 29 আসন পেয়েছে, এরপর ডিএমকে 22টি আসন পেয়েছে, তারা কি এতগুলো আসন পাওয়ার জন্যই এভাবে ইভিএম নিয়ে চাপের রাজনীতি করে একটা প্রচার চালানোর চেষ্টা করেছিল? আর অন্যদিকে এখন কিন্তু বিজেপি ইভিএমকে দোষ দিচ্ছে না, যদিও তারা সরকারি, কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দল যখনই একতরফা হেরে যায়, তখন তাদের নিজেদের দলের কামতির্কতা বিবেচনায় না এসে প্রথমেই এসে যায় যে ইভিএম দোষ করেছে, ইভিএমের অভিযোগ করা যায় এবং ইভিএম হ্যাক হয়েছে এই নিয়ে, যার কারণে তারা নির্বাচন কমিশন বলুন আর কোর্ট বলুন সোজাসুজি চলে যায়, বারবার অভিযোগ করে ইভিএম নিয়ে, যাতে জনগণের মধ্যে একটা বার্তা যায় বিজেপির বিরুদ্ধে। এতে কি পরিষ্কার হচ্ছে যে বিরোধী জোট হেরে গেলে অস্থির হয়ে যায় এবং তারা সেই হারটা সহ্য করতে না পেরে নিজেদের দোষে যে হেরে গেছেন সেটা আত্মসমালোচনা না করে এবং পর্যালোচনা না করে এবং দলীয় বৈঠকে কেন হার হয়েছে সেটার বিশ্লেষণে না গিয়ে ইভিএমকে দোষ দিয়ে তারা একটা রাজনীতির খেলা চেষ্টা করে। না হলে তারা আগে নিজেদের দলের কি ভূমিকা রয়েছে হারে সেটা নিয়ে পর্যালোচনা করত, তারপর যদি না মিলতো তাহলে হয়তো ইভিএমকে দোষ দেওয়া যেত। আর ইভিএম যে নির্দোষ বা হ্যাক হয়নি সেটা তো এখন তাদের ভূমিকা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং 2019-এর আগ থেকে যেভাবে ইভিএম হ্যাক হয় বলে একটা জোরদার প্রচার চালিয়েছে বিরোধী রাজনৈতিক দল, তা যে মিথ্যা প্রচার এবং তারা যে শুধু সন্দেহের বশে এটাকে রাজনীতির হাতিয়ার বানায়, সেটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কেননা এখন কিন্তু তারা সেই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে না, আসলে তারা 99, 37, 29, 22 এসব নিয়ে সন্তুষ্ট। সরকারে আসতে পারেনি,
কিন্তু এসব নিয়ে সন্তুষ্ট, এবং এসব পাওয়ার জন্য তাদের এসব পেলে যে তাদের মন স্থির হয়ে যায় সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর একটা চাপের রাজনীতি করার জন্যই তারা এই ইভিএমকে এভাবে ব্যবহার করেছে। না হলে এতদিন ধরে যে ইভিএমকে হ্যাক করা যায় এবং ইভিএমের উপর দোষ চাপিয়েছে, তারা কিন্তু এখন ইভিএম নিয়ে সরব হতো যে কেন তাদেরকে সরকারে আসতে পারলেন না। তারা এতেই সন্তুষ্ট, সরকারে আসতে পারেননি, কিন্তু বিজেপির যে সংখ্যাগরিষ্ঠতা নামিয়ে দিয়েছেন 240 হয়েছে, এবং তারা সব মিলিয়ে যে 240 আসন পায়নি সে নিয়ে তাদের কোনো ধরনের পর্যালোচনা এখন পর্যন্ত করেছে বলে শোনা যাচ্ছে না, এবং পর্যালোচনা আগামীতে করবে সেটাও পরিষ্কার নয়। তারা হেরে গেছে, স্বাভাবিকভাবেই তাদের ভিতরে একটা যন্ত্রণা থাকার কথা ছিল যে হেরে কেন গেছি, একটা পর্যালোচনা করে দেখি যে বিজেপির একার যতটি আসন পেয়েছে ততটুকু কেন আমরা বিরোধী দল সব মিলেও পাইনি। সে নিয়ে অবশ্যই পর্যালোচনা করা উচিত বিরোধী দলের, যে তারা সরকারে আসার মতো সংখ্যা কেন আনতে পারেনি, যেহেতু ইভিএমকে প্রধান প্রচারের মুখ করেছিলেন এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছিলেন। সেখানে কিন্তু তাদের ইভিএমের উপর যেহেতু দোষ চাপাতে পারবেন না, কেননা যদি সত্যি ইভিএম হ্যাক হতো তাহলে কিন্তু বিজেপি এভাবে সংখ্যাগরিষ্ঠতা হারাতো না, নিশ্চিতই সংখ্যাগরিষ্ঠতা একটা রাখতো। এবং বিজেপি যে 272 আসন পায়নি সেটাও কিন্তু সত্যি। কেন পায়নি? যদি ইভিএম হ্যাকই হতো তাহলে কি কোনো দল নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা হারায়? আসলেই যে এতদিন ধরে ইভিএম হ্যাক হয়নি এবং এটা বিরোধী রাজনৈতিক দলের মিথ্যা একটা মন গড়া একটা প্রচার, মন গড়া একটা অভিযোগ, মিথ্যা একটা অভিযোগ, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং বিজেপি যে সততার সঙ্গে রাজনীতিটা করে সেটা কিন্তু একমাত্র ইভিএম পরিষ্কার বলে দিচ্ছে, এবং বিরোধীরা যে মিথ্যা রাজনীতি করে সেটাও কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে ইভিএম। যদি সত্যিকার অর্থেই ইভিএম নিয়ে দোষারোপের জায়গা থাকতো তাহলে কিন্তু বিরোধীরা এখনো ইভিএম নিয়ে দোষারোপ করত, কিন্তু যেহেতু করেনি তার মানে তারা নির্বাচনে যে আসন পেয়েছে তা নিয়ে সন্তুষ্ট, তারা এটাই চাইছিলেন। এবং এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা জানে যে তারা কতটুকু আসন পাবেন। বিশেষ করে তৃণমূল তো পরিষ্কার বলে দিচ্ছে, তারা নির্বাচনের আগে থেকে বলছিল 30টি আসন পাবে, 30টি আসন পাবে, সমীক্ষার দিকে যাচ্ছে না, সমীক্ষা তারা মানছেন না। তাহলে যখন অন্যান্য বা বিশেষ করে বিধানসভা পঞ্চায়েত স্তরে যে নির্বাচন হয় তখন যখন বিজেপি ভালো রেজাল্ট করে তখন কেন তারা এভাবে ইভিএমের উপর দোষ চাপায়? লোকসভা নির্বাচনে তারা বলতে পারে তারা কতটুকু আসন পাবে, তার মানে বিধানসভা এবং পঞ্চায়েত স্তরেও তারা জানে যে তারা কতটুকু আসন পাবে এবং তাদের রাজনৈতিক প্রচারের পর কতটুকু ভোট পাবে সেসবও তারা জানে। তাহলে উদ্দেশ্য করেই এবং একেবারে পরিকল্পনা করেই তারা ইভিএমের উপর দোষ চাপিয়ে একটা চাপের রাজনীতি করে, এটা বলেই দেওয়া যায়। এখন কি তারা যে কোর্ট এবং নির্বাচন কমিশনে গিয়ে ইভিএমের নামে দোষারোপ করেছিল, এখন কি সেই নির্বাচন কমিশন এবং কোর্টে গিয়ে নিজেরা মাফ চাইবেন? অবশ্যই সেটার প্রশ্ন আসে না, কেননা যেহেতু রাজনীতিতে সন্দেহ করাটা একটা রাজনীতি, তাই এ নিয়ে তারা করবেন না। কিন্তু তারা ইভিএম নিয়ে যে মিথ্যাচার এবং মনগড়া রাজনীতি করেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এমনকি কোনো রাজনৈতিক দলই কিন্তু ইভিএম নিয়ে কিছু বলছেন না, কেননা তারা
জানতেন যে এটা পরিষ্কার হয়ে গেছে লোকসভা নির্বাচনের ফলাফলের পর এবং বিরোধীদের ভূমিকার যে এখন দেখা যাচ্ছে সেটার মধ্যে, যে তারা জানতেন তারা এতটুকু আসন পাবেন। যদি 230-35 আসন না পেয়ে 150 আসন পেতেন তাহলে কিন্তু তারা ফের ইভিএমের উপর দোষ চাপাতেন। কিন্তু তারা জানতেন লোকসভা নির্বাচনের ফলাফলে 235-30 আসন পাবেন এবং তারা যে ফলাফলের আগে একটা বৈঠক করেছিল সেখানেই কিন্তু তাদের আসন উঠে এসেছিল, যার কারণে তাদের বর্তমান ভূমিকা এই রকম। এবং সেই ইভিএম প্রসঙ্গে এটা বলা যায় যে তারা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তদবির চালাচ্ছে তাতে তারা সন্তুষ্ট যে আসন তারা পেয়েছে। তাহলে তারা বারবার কেন এভাবে ইভিএমের উপর দোষ চাপায়? বরং তাদের এভাবে উচ্ছ্বাস প্রকাশ না করে তারা কেন সরকারে আসতে পারলো না সে নিয়ে তাদের পর্যালোচনা করা উচিত নিজেদের দলের মধ্যে, যে কেন তারা আরও ভালো রেজাল্ট করতে পারলো না। বিশেষ করে কংগ্রেসের আরও পর্যালোচনা করা উচিত যে শুধু মাত্র 99টি আসন নিয়ে কেন তাদের সীমিত থাকতে হলো, কেন তারা সরকার গড়ার মতো আসন পেল না। কারণ কংগ্রেস একটি বড় জাতীয় রাজনৈতিক দল এবং তাদের সরকারে থাকার একটা ইতিহাস রয়েছে। তারা বা কংগ্রেসের মতো একটা দল 99টি আসন নিয়ে সন্তুষ্ট থাকলে কোনো অবস্থায় কোনো দিন সরকার গড়ার মতো পরিস্থিতিতে আসতে পারবে না। তাই তাদের উচ্ছ্বাস প্রকাশ না করে, বিশেষ করে মোদি এবং বিজেপির বিরুদ্ধে উচ্ছ্বাস প্রকাশ না করে যে তারা সংখ্যাগরিষ্ঠতা না, সেটা না বলে তাদের বলা উচিত যে কেন আমরা সংখ্যাগরিষ্ঠতা পেল না। বিজেপি তো সরকারে এসে গেছে, তাই সংখ্যাগরিষ্ঠতা পেল না সেটা নিয়ে তাদের এখন কিছু যায় আসে না। যেহেতু তারা সরকারে এসে গেছে অবশ্যই তারা পর্যালোচনা করবে এবং তারা এখন থেকেই যে মোটামুটি সিরিয়াস হয়ে রয়েছে যে কেন তাদের আসন সংখ্যা কমেছে সে নিয়ে তারা বিজেপির হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কংগ্রেসের এভাবে 100-র নিচে আসন থাকা অবস্থায় উচ্ছ্বাস প্রকাশ করাটা কোনো অবস্থায় বর্তমান পরিস্থিতিতে ঠিক বলে মনে হয় না। তাদের সরকার গড়ার মতো পরিস্থিতি কেন এলো না সে নিয়ে তাদের আরও উদ্বিগ্ন থাকার কথা ছিল, কিন্তু উল্টো দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন তারাই সরকার গড়ার মতো পরিস্থিতিতে চলে এসেছে, অথচ যারা সরকার গড়ার মতো অবস্থায় রয়েছে বিজেপির সেভাবে উচ্ছ্বাস দেখা যাচ্ছে না, উল্টে বিরোধীদের উচ্ছ্বাসটা বেশি দেখা যাচ্ছে। তাই প্রিয় বিহার, ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন।